যারা সমতলের মারামারি, খুনোখুনি, মাস্তানি, দুর্নীতি আর মাদক সহ নানা অপরাধের কথা প্রতিদিন শুনতে শুনতে প্রায় অনুভূতি শূন্য হয়ে পড়েছেন, তাদেরকে স্বাগত জানাচ্ছে অসমতলে, অর্থাৎ পাহাড়ে। যেতে হবে বহুদূর, কিন্তু ব্যাপারটিকে এত সহজ ভাববেন না, কারণ এই উন্নত যোগাযোগ ব্যবস্থার যুগে খুব সহজেই যাওয়া যায় এমন কোনো পাহাড়ে অপরাধ অনুসন্ধানে নামেনি তালাশ টিম। আমরা যাব এমন এক জায়গায় যেখানে বেশিরভাগ মানুষেরই পা পড়েনি, যেখানে রহস্যে ঘেরা পাহাড়ের আড়ালে রঙিন অপরাধের চাষবাস। হেলিকপ্টার, নিরাপত্তা বাহিনী, মন ভোলানো রঙের ফুল আর দুর্গম পাহাড়ি পথে অভিযান দেখে তালাশের এবারের বিষয় নিয়ে যদি আপনি গোলক ধাঁধায় পড়ে যান, তাহলে বলবো এটা পুরো ঘটনার এক ঝলক মাত্র। মূল ঘটনায় যাবার আগে আসুন আমরা পৃথিবীর সবচেয়ে প্রচলিত মাদক অপরাধ হেরোইনের বাংলাদেশে বিস্তার সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। গত শতকের ৮০-র দশকে এ দেশে মরণনেশা হেরোইনের আবির্ভাব ঘটে। বর্তমানে হেরোইনে আসক্তের সংখ্যা ১ লাখেরও বেশি। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত ৬ বছরে প্রায় ৮২৩ কেজি হেরোইন উদ্ধার করেছে। যতটুকু হিরোইন ধরা পড়ে তার 5%ই মোস্ট এফিশিয়েন্ট নার্কোটিক্স কন্ট্রোল অর্গানাইজেশন ধরতে পারে। বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় যত হেরোইন আসে তার প্রধান সরবরাহকারী পার্শ্ববর্তী দেশ মায়ানমার। হেরোইন ব্যবসার গোল্ডেন ট্রায়াঙ্গলের অন্যতম এই মায়ানমার। বার্মা, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই কতগুলো দেশের মধ্যে বিভিন্ন ধরনের ড্রাগ পাওয়া যাচ্ছে। সঙ্গত কারণে এটা মনে হচ্ছে যে এই ধরনের একটা রুট, এখানে ড্রাগের রুট কাজ করছে। এই হেরোইনের ব্যাপারটি মাথায় রাখুন। এবার যাত্রা শুরু করা যাক। বলছি আমরা যাব এমন একটি এলাকায় যেখানে বাংলাদেশের বেশিরভাগ মানুষই হয়তো এখনো যায়নি। সেখানে অনেক আগে থেকেই অবস্থান নিয়ে আছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর একটি দল। ৫ মার্চ ২০১৩ চট্টগ্রাম ক্যান্টনমেন্ট, সকাল ১:৩০ তখন তালাশ টিমের ৫ জন উঠে পড়ল বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে। তেরো মিনিট পর বান্দরবান, দুর্গম পাহাড়ি এলাকায় দায়িত্বে থাকা সেনা সদস্যদের জন্য রেশন তোলা হলো। আবার উড়াল। এবার গন্তব্য বান্দরবান জেলার, এমনকি দেশের একেবারে সীমান্তবর্তী এলাকা থানচি উপজেলার পানঝিরি। টানা ২৮ মিনিট ওড়ার পর লিকরিপাড়া সেনা ক্যাম্প। কিছু রেশন নামল। সর্বশেষ গন্তব্য পানঝিরি, আরও ৪ মিনিটের উড়াল। পানঝিরিপাড়া বান্দরবান শহর থেকে ১২০ কিলোমিটার, পাহাড়ি দুর্গম এলাকা। লিকরিপাড়া আর এই পানঝিরিতে থেকে মাদকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনীর প্রায় ১০০ সদস্য। খুব দুর্গম এবং গহীন জঙ্গল, সর্বোপরিভাবে সকল সময় আধিপত্য বিস্তার না রাখলেও পিরিয়ডিক্যালি, অর্থাৎ সপ্তাহে অথবা ১৫ দিনে আমাদের পেট্রোল কার্যক্রম পরিচালনা হয় এবং সেভাবে আমরা এখান থেকে তথ্য কালেকশন করি। সেই তথ্যের কালেকশনে আমরা যখন এ ধরনের ট্র্যাডিশনাল এগ্রিকালচার প্র্যাকটিসের বাইরে কোনো কিছু দেখি, সেগুলো থেকে লোকজনকে নিবৃত্ত রাখতে এবং এই ধরনের প্র্যাকটিসে যেন জড়িত না হয় তা করার জন্যও আমরা সহায়ক ভূমিকা পালন করি। আপনি নিশ্চয় সারা জীবন ধরে হাঁটা শিখবেন না। একবার হাঁটা শিখলে তারপর দৌড়ানো শিখবেন, তারপর হাঁটবেন নাকি দৌড়াবেন সেই সিদ্ধান্ত আপনার। আমাদের অনুষ্ঠানের ধরন বা অনুসন্ধানের ধরনও তাই। মাদক নিয়ে একাধিক অনুষ্ঠান করার পর এবার আমরা এসেছি হেরোইন নামক মাদকের উৎস অনুসন্ধানে। ক্যাম্পে পৌঁছানোর ১ ঘন্টা পরেই অভিযান শুরু। মাদক বিরোধী টাস্ক ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবিরের নেতৃত্বে টহল দলের সাথে তালাশ টিম।
পাহাড়ের এবড়ো থেবড়ো উঁচু নিচু দুর্গম পথ ধরে অনভ্যস্ত পায়ে এগিয়ে যাই আমরা। 1 থেকে 1.5 ঘন্টার ওয়াকিং ডিস্টেন্সে সেখানে আমরা খবর পেয়েছি যে ওখানে তারা চাষ করেছে। ঘণ্টাখানেক হাঁটার পর তালাশ টিমের 3 জন সদস্য দলছুট। পেছনে ওরা কই? দলছুট 3 জন একটা পাহাড়ি পথের মোড়ে এসে ভুল রাস্তা বেছে নিল। কেন জানি মনে হয় এটা না। না এটা কারণ হচ্ছে যে গেলে তো পানি পাড়া ছাপ থাকতো। বুনো পথের ধাঁধার মধ্যেই একটা রঙিন ফুল চোখ ধাঁধিয়ে দিল। পপি ফুল, ধ্বংসের মূল। এই পপি থেকে উৎপন্ন হয় পৃথিবীর সবচেয়ে প্রচলিত মাদক হেরোইন। পপি চাষের ইতিহাস হাজার হাজার বছরের। পপি থেকে হেরোইন হবার আগে নেশাগ্রস্তরা এটিকে চিনত আনন্দের গাছ হিসেবে, এখন প্রাণনাশক। মায়ানমার থেকে বাংলাদেশের বান্দরবনে এটি ঢুকে পড়ে গত 90-এর দশকে। তালাশ টিমের পিছিয়ে পড়া সদস্যরা যখন একটি দুটি পপি গাছে ব্যস্ত, বাকি সদস্যরা ততক্ষণে একটা বড় পপি ক্ষেতের সন্ধান পেয়েছে। এখন পর্যন্ত কাউকে ধরা সম্ভব হয় নাই, যেহেতু আমি বললাম যে ওরা জানে হেলিকপ্টার আসলে এটা 2-3 দিন লাগে। হেলিকপ্টারে আমরা আসি, রেকি করি ফার্স্টে, তারপরে আসি, এই প্রসেসগুলি তারা দেখে, যার ফলে তারা নিজেকে সেফ সাইডে নিয়ে চলে যায়। এই পপি খেতে ফুলবিহীন গাছগুলোর ডিম্বাশয়ে ব্লেডের আঁচড় নজর কাড়ল। সম্ভবত পপি গাছ থেকে যা সংগ্রহ করা হয় তারই প্রক্রিয়া এটি। কি অসাধারণ মন কাড়ানো সৌন্দর্য এই পপি ফুলের। কিন্তু যদি প্রশ্ন করেন আপনার নিজস্ব বাগানে না হয়ে এই দুর্গম পাহাড়ি অঞ্চলে কেন এর চাষ হচ্ছে, তাহলে বলবো এমন দুর্গম অঞ্চলে চাষ হওয়াতেও একটা দেশের মাথা ব্যথার কারণ হতে পারে এই পপি। আর যদি আপনার ফুলের বাগানে অথবা টবের সৌন্দর্য বাড়াতো এই পপি ফুল, তাহলে তো ঘরে ঘরে ধ্বংসের ফুল ফুটত। 6 মার্চ 2013 সকাল 7টা। নতুন পপি ক্ষেতের সন্ধানে একটা টহল দলে যোগ দিল তালাশ টিম। প্রায় 1 ঘন্টা পর আগের দিন পাওয়া পপি ক্ষেত পেরিয়ে আরো উত্তরে হাঁটছে দলটি। পপি কোন জায়গায় পাবো? এইদিকে না এইদিকে না এইদিকে? না ইতে এখন গেছি তো হ্যাঁ। এটা আয়ো তাহলে আমরা এটা তো আগে আসো, সামনে আসো। একটা পাহাড়ি ঝিরি সামনে, অনেকগুলো পথ দেখে ঝিরি পথেই হাঁটতে থাকলো দলটি। 5 মিনিটের যাত্রা বিরতি। ঘন্টা দুয়েকের মধ্যে কোনো পপি ক্ষেতের দেখা নেই। ব্যাপারটা অন্যরকম, কারণ নিরাপত্তা বাহিনীর অভিযানে 2010 এবং 2011 সালে 185টি পপি ক্ষেতের সন্ধান পাওয়া গেছে। নতুন পথে হাঁটা শুরু করলো অভিযানে নামা দলটি। একটা পায়ে চলা পথ দলটিকে নিয়ে গেল জঙ্গলের ভেতর। সামনে 5টি কাঁচা ঘর। এমন আড়ালে ঘরগুলো দেখে সন্দেহ হলো। সন্দেহ থেকে তল্লাশি শুরু। এটা যে আঠা সংগ্রহ করে, আর এটা যে জাফরিং যে চিড়ে যে রস চিড়ে থাকে, এটা চিড়ে চিড়ে যে আঠা সংগ্রহ করে এখানে। কি পাইছেন এটা? এটা পপি বীজ। বেরিয়ে আসতে লাগলো পপি চাষের সব ধরনের আলামত। রস সংগ্রহের বিশেষ ধরনের ব্লেড, বাঁশের কৌটা, পপির বীজ, পপি চাষিদের আস্তানা। নতুনভাবে কোনো কিছু শুরু করতে না পারে এই জন্য জিনিসগুলো সম্পূর্ণ ডিস্ট্রয় করে দিচ্ছি, পুড়িয়ে দিচ্ছি। ক্যাম্পে ফিরতে ফিরতে দুপুর। নতুন চিন্তা এলো মাথায়। পপি গাছের ডিম্বাশয়ে ব্লেডের আঁচড় তো আমরা আগেই দেখেছি, আর এখন ব্লেডগুলো আমাদেরই কাছে। এবার একটা পরীক্ষা করাই যেতে পারে। স্থানীয় একজনকে নিয়ে আবার যাত্রা পপি ক্ষেতের দিকে। যেতে যেতে সন্ধ্যা। শুরু হলো পরীক্ষা নিরীক্ষা। গাছগুলোতে চিহ্ন দিয়ে রাখা হলো। অপেক্ষা পরের দিনের। পৃথিবীর বেশিরভাগ সভ্যতায় গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে। আর মানুষ যদি নদীর পানি ব্যবহার করে সমাজ সভ্যতাকে পিছিয়ে নিয়ে যাওয়ার বীজ লালন পালন করে, তাহলে নদীর কি দায় বলুন? এবার আমরা একটা পাহাড়ি নদীর সাথে পরিচিত হব। সাঙ্গু চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় বৃহত্তম নদী, স্থানীয় নাম শঙ্খ। বান্দরবান জেলা শহরও এই নদীর তীরেই অবস্থিত।
এই সাঙ্গু নদীর পানি এখন খাদ্যশস্যের চেয়ে তামাক উৎপাদনেই বেশি ব্যবহৃত হচ্ছে। হেরোইনের উৎস পপি চাষেও পানির প্রয়োজন, তাই নিষিদ্ধ ফসল পপির চাষও হয় সাঙ্গুর গতিপথ অনুসরণ করেই। সময় নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। নিরাপত্তা বাহিনীর অভিযানের কারণে কৌশলী হয়েছে পপি চাষিরা। সাঙ্গু নদীর তীর ছেড়ে পাহাড়ি ঝিরির দিকে ঝোপঝাড়ের মধ্যে পপি চাষ করছে এখন। এমনকি বিস্তৃত তামাক ক্ষেতের মধ্যেও পপি গাছ পাওয়া যায়। দেখেন একটা এনসার্কেল করে এই মাঝখানে করেছে, কেউ যদি নদী দিয়েও যায় এটা দেখার উপায় নাই। পপি চাষিরা সরাসরি হেরোইন উৎপাদন করে না, তারা পপি গাছ থেকে রস সংগ্রহ করে সরবরাহ করে মায়ানমারে। সেখানে রাসায়নিক মিশিয়ে হেরোইনে রূপান্তর করা হয়। শুধু এই রসই যে দামে বিক্রি হয় তাতে একে এক কথায় গোল্ড বা সোনা বলতে পারেন। যতটুকু জেনেছি তাতে পপি গাছ থেকে বের করা মাত্র 100 গ্রাম রসের দামই লাখখানেক টাকা। বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই পায়ের চিহ্ন পড়েনি জন্যই যে বান্দরবনের গহীন অরণ্য ঘেরা এই পাহাড়ে কোনো মানুষেরই পায়ের চিহ্ন পড়েনি এমনটা বললে হয়তো আপনারাই প্রশ্ন করবেন, তাহলে এখানে এমন মাদকের চাষ হচ্ছে কিভাবে? বান্দরবানের থানচি উপজেলার মদক থেকে পাহাড়ি পথে 19 কিলোমিটার গেলে লিকরিপাড়া, আরও 8-10 কিলোমিটার পরে পানঝিরিপাড়া, পানঝিরি থেকে 5 কিলোমিটার দূরে তাংখিয়াংপাড়া, সর্বশেষ বুলুপাড়া যেতে পাড়ি দিতে হবে আরও 5 থেকে 6 কিলোমিটার। সবগুলো পাড়াতেই মোরংদের বসবাস। 4টি পাড়ায় জনসংখ্যা প্রায় 300 জন। পাড়াগুলোর কোনোটি থেকে 2 দিন, কোনোটি থেকে 3-4 দিন লেগে যায় নিকটতম বাজারে যেতে। মানুষগুলো এত বিচ্ছিন্ন বা এত গভীরে থাকে কেন? সহজ উত্তর, মোরংরা প্রচলিত সভ্যতা থেকে দূরে থাকতেই পছন্দ করে। সমস্যা অন্য জায়গায়। সাঙ্গু নদীকে অনুসরণ করে পপি চাষের যে ক্ষেতগুলো পাওয়া যাচ্ছে প্রতি বছর, তার বেশিরভাগই এই পাহাড়ি পাড়াগুলোর আশেপাশেই। মোরং পাড়া আছে এর সামনে এটা চাষ করে মানে বাতা দিতে পারবে না। এই উঁচু উঁচু পাহাড়ের অচেনা পথে বহুদূর যেতে হবে। এই বন সৌন্দর্য যেন আমাদেরকে ভুল পথে না নিয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। 4 মিনিট পরে আসছি। বান্দরবনের এই গহীন অরণ্যে আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের। দিনের পর দিন, রাতের পর রাত আধুনিক যুগের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন আমরা। পাহাড়ের উঁচু নিচু আর এবড়ো থেবড়ো পথে প্রতিদিন হাঁটছে তালাশ টিম। উদ্দেশ্য একটাই, পপি চাষের আদ্যপান্ত জানতে চাই আমরা। 8 মার্চ 2013 সকাল 7টা। আগের দিন সন্ধ্যায় ব্লেডের আঁচড় দিয়ে আসা পপির ডিম্বাশয়গুলো থেকে রস সংগ্রহ করতে যেতে হবে। 1.5 ঘন্টা হেঁটে সেখানে পৌঁছে অবাক, যেসব গাছ চিহ্নিত করে রাখা ছিল নির্দিষ্টভাবে সেগুলোই কারা যেন উপড়ে ফেলেছে। যেগুলো বাইরে রেখে গেছি সব উঠাই ফেলছে। হ্যাঁ উঠে ফেলছে, দেখছেন এই যে বাইরে রেখে গেছি। তাহলে এখানে আশেপাশে কেউ আছে? নিশ্চয়ই কেউ আছে। বাকি 2-1টি গাছ থেকে ততক্ষণে রস সংগ্রহ করতে শুরু করেছে আমাদের সাথে যাওয়া ব্যক্তিটি। এই জমির জন্য কত টাকা দেয়? এই জমির জন্য মানে প্রায় আগে দিচ্ছে 50,000 মতো। পপি চাষের জন্য এই মোটা অঙ্কের টাকা কারা দেয়? প্রশ্নটি মাথায় রাখুন, উত্তর নিশ্চয় বের করার চেষ্টা করব আমরা। তবে গাছ উপড়ে ফেলার ঘটনা বলছে আশপাশ থেকে দেখছে কেউ। এবার আর পপি ক্ষেত নয়, কে নজর রাখছে সেটা জানা জরুরি হয়ে পড়ল। বুনো পথ আর ঝিরি পাড়ি দিয়ে সামনে গিয়েই পাওয়া গেল কয়েকটি ধানের বস্তা। গৃহস্থ ওরা বাসায় নিয়ে গেল। আর যারা 2 নম্বর লোক এই যে দেখুন ঢেকি দেখছেন, হ্যাঁ, এর মধ্যে কাজ কাম করে আজ মুরুগ আছে ঢেকি রাখছে এখানে, ঝুমঘরের কত মতো করে রাখছে যাতে কেউ বুঝতে না পারে। ওখানে ঢেকি রাখছে, এখানে ধান রাখছে। সন্দেহ জোরালো হলো। আশপাশে মানুষ আছে, লক্ষণ স্পষ্ট। আরও সতর্কভাবে এগিয়ে যেতে আরেকটি পপি ক্ষেত, কিন্তু গাছ থেকে রস নেওয়া প্রায় শেষ। এগুলোর মধ্যে এই বীজগুলো দিয়ে তার পরবর্তীতে আবার চাষ। এসব বীজ থেকে পরের বছর হয়তো আরো বিস্তৃত জমিতে পপি চাষ হতো, আরো বেশি পরিমাণ হেরোইন উৎপাদন হতো। বেশ কিছু আলামত চোখের সামনে। কিছুক্ষণ আগেও এখানে মানুষ ছিল, তা বোঝা গেল ধোঁয়া দেখে। লক্ষণ বলছে আশপাশে আছে পপি ক্ষেত, আসলেই ছিল। মাত্র 1 কিলোমিটারের মধ্যেই এত কিছু। এই রহস্যময় পাহাড়গুলোতে না জানি আরো কত কিছু।
তার মানে এখন এটা পরিষ্কার যে নিরাপত্তা বাহিনী আর তালাশ টিমের গতিবিধির উপর সতর্ক নজর রাখছে পপি চাষিরা। আমাদের অবস্থান থেকে পশ্চিম দিকে উঁচু উঁচু পাহাড়, উত্তরে হেঁটেছি বহু পথ। এবার দেখা যাক দক্ষিণ আর পূর্ব দিকে কি কি রহস্য অপেক্ষা করছে আমাদের জন্য। 7 মার্চ 2013 সকাল 7টা। ক্যাম্প থেকে পূর্ব দিকে যাচ্ছে একটা টহল দল। ঝিরির পথ ধরেই নতুন পপি ক্ষেতের সন্ধানে। প্রায় 1.5 কিলোমিটার পথ হাঁটার পর বাঘ আর হরিণের পায়ের চিহ্ন চোখে পড়ল। আবার যাত্রা শুরু। পাহাড় থেকে নেমে আসা পাথর পথকে আরো দুর্গম করে তুলল। পথের ভুল এড়াতে মানচিত্র। এখান থেকে পূর্বে আপনারা ওই যে স্কাইলাইন ব্রেক করে যদি উঁচু পাহাড় দেখতে পান, ওই উঁচু পাহাড়টাই মায়ানমার। এবার চোখে পড়ল 3টা বড় চুলা। আলামত বলছে সংগ্রহ করা পপির রসগুলো প্রাথমিক প্রক্রিয়াজাত করা হয় এখানেই। পাশেই 2টি খুপড়ি ঘর। পাওয়া গেল রান্নার কিছু উপাদান। এটা সকালবেলাও ছিল, ওই যে দেখেন একদম তাজা আগুনে। সন্দেহ হলো কেউ এখানে থাকতে পারে, তাই খুব সাবধান টহল দলটি। এবার একটা গাছের দিকে নজর পড়ল, লেখা ALP, অর্থাৎ এটা পরিষ্কার যে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান লিবারেশন পার্টির সদস্যদের যাতায়াত আছে এ পথে। আরাকান হচ্ছে মায়ানমারের একটা প্রদেশ, তো ওই প্রদেশের লিবারেশন পার্টি একটা, এবার তার মানে তাদের কিছু লোকজন আমাদের এলাকায় এসে অপরাধ কিছুদিন আগে। তাদের মুভমেন্ট এই দিকে ফ্রিকোয়েন্ট আছে। আমাদের ধারণা কিছু কয়েকদিন আগেও তারা এখানে ছিল। 8 মার্চ 2013 সকাল 9টা। ক্যাম্পের দক্ষিণে যাত্রা শুরু। সাঙ্গু নদী ধরে এগোতে থাকলো টহল দলটি। প্রায় 2 কিলোমিটার পাহাড়ি পথ ডিঙ্গিয়ে তাইখং পাড়া। কিন্তু এইসব বাসিন্দাদের ওপর থেকে সন্দেহের নজর সরানোর উপায় নেই, কারণ এই দুর্গম এলাকায় তো এসব লোকজন ছাড়া আর কেউ বাস করে না। এদেরও কিছুটা সংশ্লিষ্টতা থাকতে পারে। স্থানীয়দের বেশিরভাগই হয় বাংলা বোঝে না, নয়তো বলতে পারে না। তবে আমাদের চেষ্টা অব্যাহত। এরই এক পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেল। 5টা 6টা আছে বলছে। ভূমিদের কয়টা ক্যাম্প? 6টা আছে বলছে। কাদের? এদের খম্মি। অর্থাৎ শুধু ALP নয়, খুমি ডেমোক্রেটিক পার্টি অফ আরাকান বা KDP নামের মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠনটিও হেরোইনের মূল উপাদান পপি চাষে ব্যবহার করছে এই দুর্গম অঞ্চলের বাসিন্দাদের। মায়ানমার থেকে এসে তারা এটি করতে পারে, তার কারণ এখান থেকে বান্দরবানের কোনো একটি বাজার বা জনবহুল স্থানে যেতে কমপক্ষে 3-4 দিন লেগে যায়। কিন্তু মায়ানমার মাত্র 4 থেকে 5 কিলোমিটার। সেখানেও এই মুরংদেরই বসবাস। পপি চাষে মায়ানমারের ALP, KDP আর বান্দরবানের সীমান্তবর্তী মুরং জনগোষ্ঠীর সম্পৃক্ততা স্পষ্ট হলেও এর সাথে বাংলাদেশের আরও মানুষের সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ প্রশাসনের। আর এসব কিছু ঘটার সবচেয়ে বড় কারণ হলো মায়ানমারের সাথে বাংলাদেশের দীর্ঘ 228 কিলোমিটারের সীমান্ত থাকলেও এর মধ্যে 101 কিলোমিটারই অরক্ষিত। এর মধ্যে না আছে কোনো বিজিবি চেকপোস্ট, না আছে নিরাপত্তা বাহিনীর কোনো ক্যাম্প। মদক হলো বিজিবির লাস্ট ক্যাম্প আমাদের নিরাপত্তা বাহিনীর। এখান থেকে 40 কিলোমিটার উপরে মানে উত্তর দিকে। অপরাধের সাথে অন্ধকারের একটা সম্পর্ক আছে। এ কারণেই অপরাধ জগৎকে অন্ধকার জগতও বলা হয়। অপরাধ কেবলমাত্র শহরের অলিগলির মধ্যে সীমাবদ্ধ থাকে না, থাকে পাহাড়ের আড়ালেও। সেই অন্ধকার অপরাধ কখনো কখনো লণ্ডভণ্ড করে দিতে পারে আলোকিত জগৎকেও। বাংলাদেশের এই আড়ালে পড়ে থাকা পাহাড়গুলোতেও নজরদারির আলো পড়বে, এমনটাই প্রত্যাশা আমাদের। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talas@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।